আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন আহমেদ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সপ্তম সেমিস্টার। সো অনুপ্রেরণা একাডেমিতে অনেক রিকোয়েস্ট আছে যে বেসিক ইলেকট্রিসিটি ক্লাসগুলো করানোর জন্য। সো বেসিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার 1 আপলোড হওয়ার পর আমরা চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার আছে তোমাদের পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। আচ্ছা, পরিবাহী আমি একটু বোর্ডে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন হচ্ছে কি পরিবাহী, 2 হচ্ছে অর্ধ পরিবাহী, আর 3 নম্বর হচ্ছে অপরিবাহী। আচ্ছা, এখন আমরা আসি যে পরিবাহী কি, অপরিবাহী কি, অর্ধপরিবাহী কি। আচ্ছা, পরিবাহী হচ্ছে আমরা যাতে এটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট সাবজেক্ট, বেসিক ইলেকট্রিসিটি কারেন্ট নিয়ে কাজ, তো আমরা ওইভাবেই জানি যে এই পরিবাহী হচ্ছে যেটার মধ্যে দিয়ে খুব সহজে কারেন্ট প্রবাহ চলাচল করতে পারে, যার মধ্যে দিয়ে খুব সহজে কি করতে পারে, কারেন্ট প্রবাহ চলাচল করতে পারে, তাকে আমরা বলি পরিবাহী। আচ্ছা, যেমন কি হইতে পারে, যেমন অ্যালুমিনিয়াম, তামা, এগুলো হচ্ছে কি একটা পরিবাহী, তার মধ্যে দিয়ে কি খুব সহজেই কারেন্ট প্রবাহিত হতে পারে। আচ্ছা, অপরিবাহী কি, সরি অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী যে পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ খুব সহজে চলাচল করতে পারে না, কিন্তু চলাচল করে, তাই না? ধরো অর্ধ, অর্ধ মানে কি এটা ধরি পরিবাহী। আচ্ছা, এই অর্ধটার আগে আমি অপরিবাহীটা একটু আলোচনা করি। যেমন অপরিবাহী কি, যে পরিবাহীর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহ চলাচল করতে পারে না, সেটা হচ্ছে কি অপরিবাহী। এবার আসি আমরা অর্ধপরিবাহী। এই যে পরিবাহী এবং অপরিবাহীর দুইটার সমান সমান ডিভাইড করছে অর্ধপরিবাহীটা। যেমন এই পরিবাহী এটা দিয়ে কি করে কারেন্ট প্রবাহ সহজে চলাচল করতে পারে, এটা দিয়ে সহজে এটা দিয়ে চলাচল করতে পারে না। আর এই দুইটার মাঝামাঝি হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধ মানে আমরা এই কথাটাই বুঝি। সো অর্ধপরিবাহী যেমন এই পরিবাহী হচ্ছে কি অ্যালুমিনিয়াম, তামা, আর অর্ধপরিবাহী হচ্ছে আমরা বলতে পারি ভেজা কাঠ। আর অপরিবাহী হচ্ছে যেমন এই যে মাইক্রা, গ্লাস, এগুলোর মধ্যে কি কারেন্ট প্রবাহ চলাচল করতে পারে না, এগুলো হচ্ছে কি অপরিবাহী। আচ্ছা, তারপরে তোমাদের আছে যেমন কারেন্ট, প্রচলিত কারেন্ট প্রবাহের দিক। আচ্ছা, কারেন্ট প্রবাহের দিক, এই যে একটা যদি আমি একটা চিত্র আঁকি, ধরো এখানে একটা বাল্ব দিলাম, হ্যাঁ, এখানে একটা বাল্ব, আর এখানে একটা ব্যাটারি, এইটা তাহলে প্লাস 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 মাইনাস 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 মাইনাস। এই যে এখন এই যে যখন আমরা ব্যাটারির মাধ্যমে এখানে একটা বাল্ব, যখন এখান থেকে ভোল্টেজ আদিষ্ট হবে, এই যে প্লাস দিয়ে কারেন্টটা যাবে, মাইনাস দিয়ে কারেন্টটা সবসময় বের হবে। এটা তোমরা সবসময় রাখবা যে প্লাস দিয়ে, এই প্লাস দিয়ে কারেন্টটা ভিতরে যাবে, আর মাইনাস দিয়ে কারেন্টটা কি বের হয়ে যাবে। প্লাস দিয়ে যাবে, মাইনাস দিয়ে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। আর এই যে নেগেটিভ, এই যে নেগেটিভ চার্জগুলো আর পজিটিভ চার্জগুলো, এই নেগেটিভ চার্জগুলোতে কি করতে থাকে, নেগেটিভ চার্জগুলো হচ্ছে ইলেকট্রন, যে ইলেকট্রনটা আছে ইলেকট্রনটাকে বিকর্ষণ করে। নেগেটিভ চার্জটা ইলেকট্রনকে কি করে, এখানে কিন্তু একটা ইলেকট্রন আবিষ্ট হবে না, সেই ইলেকট্রন, এই যে নেগেটিভ চার্জটা ইলেকট্রনটাকে কি করবে, বিকর্ষণ করবে। কিন্তু পজিটিভ চার্জটা, এই যে পজিটিভ চার্জটা সেটা কি করবে, আকর্ষণ করবে। তাহলে ইলেকট্রনকে নেগেটিভ চার্জটা কি করবে, বিকর্ষণ, বিকর্ষণ, আর এটা করবে কি আকর্ষণ। তো এই ইলেকট্রনটা যখন আকর্ষণ হবে তখন এর মধ্যে একটা চার্জ প্রবাহিত হবে, এর মাধ্যমে লাইটটা জ্বলে উঠবে। সো কারেন্ট প্রবাহের দিক যদি বিবেচনা করতে পারি, কারেন্ট প্রবাহ হচ্ছে কি পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে, আবার যেখান দিয়ে ঢুকবে, তাহলে কারেন্টটা এদিক দিয়ে প্লাস হয়ে বের হয়ে যেতে, আবার এদিক দিয়ে মাইনাস হয়ে কি ঢুকবে। এইটা হচ্ছে কারেন্ট প্রবাহের দিক। এরপর আছে তোমাদের এই অধ্যায়ে রোধের সূত্র হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিসের সূত্রটা, রোধের সূত্রটা। সো রোধের সূত্রটা ইম্পর্টেন্ট, তো আমরা এখন রোধের সূত্রটা ব্যাখ্যা করব। ওকে, এরপরে আসে জাস্ট এই রোধের সূত্র ব্যাখ্যা করে কিছু অঙ্ক, আর কিছু নেই। এই ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার তেমন একটা পড়া নাই, খুব অল্প অল্প পড়া, কিন্তু ইম্পর্টেন্ট আছে কিন্তু। সো এই অধ্যায়ের মধ্যে তুমি বলতে পারো যে মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা ধরছি, যেমন হচ্ছে কি রেজিস্ট্যান্সের সূত্রগুলি লেখো, বা আর ইকুয়াল হচ্ছে রো এল বাই এ, এটা বের করতে বলছে। তো এই সূত্রটা প্রতিপাদন করতে বলছে, একটু সূত্রটা প্রতিপাদন করতে বলছে। আমি কিভাবে করাই তোমরা একটু দেখো। যে প্রথম একটা
আমি বাংলা লেখাগুলো লিখতেছি না, তোমরা জাস্ট বাংলা কথাগুলো তো তোমার বইয়ের মধ্যে আছে, যে বাংলা কথাগুলোই হইতো তাহলে তোমরা ওই বই দেখেই পাইরা যাবে। ওকে, তো তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক দেখাই যে মনে রাখার জন্য। যেমন এখানে হচ্ছে কি পরিবাহীর প্রস্থচ্ছেদ, তাপমাত্রা, প্রস্থচ্ছেদ এবং উপাদান। তাপমাত্রা টি, প্রস্থচ্ছেদ এ, উপাদান পি, এগুলো যদি স্থির থাকে, কি থাকে? স্থির থাকে। তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদান যদি স্থির থাকে তাহলে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। যদি এই তিনটা স্থির থাকে তাহলে রোধ আর প্রপোর্শনাল হচ্ছে কি এল, তাহলে কি সমান হবে। এখন এইটাতে বাংলা অনেক বড় একটা কথা আছে, তোমরা যদি এইটুক বুঝা থাকো তাহলে বাংলা কথাগুলো নিচ থেকে লিখতে পারবা। যেমন হচ্ছে কি এখানে বাংলা কথাটা আমি মুখ দিয়ে বইলা দিছি যে পরিবাহীর তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদান যদি স্থির থাকে তাহলে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। আচ্ছা, এই যে সমানুপাতিক মানেটা কি জানো? এই যে আর আর এল, যদি আর রোধ বাড়ে তাহলে কি দৈর্ঘ্য বাড়বে, কারণ হচ্ছে সমান। তুমি যদি দুইটা জিনিস সমান হয় তো এই দুইটা সবসময় তো সমানুপাতিক হারেই বাড়বে না। যদি এখানে 10 হয়, ধরো এইটা সমানুপাতিক আছে, এইটাও 10, যদি এইটা 20 হয় তাহলে এইটাও তো 20 হবে, এটা সেই হারে বাড়বে। বা যদি একটা হার হিসাব করো যে এখানে 5 আছে, এখানে 10, তাহলে এখানে 10 হলে এখানে 20, এই হারে তো বাড়তে থাকবে, তাই না? তো সমানুপাতিক মানে হচ্ছে এটা। ইভেন আরেকটা হচ্ছে কি পরিবাহীর দৈর্ঘ্য, তাপমাত্রা এবং উপাদান। পরিবাহীর দৈর্ঘ্য এল, তাপমাত্রা টি, উপাদান পি যদি স্থির বা একই থাকে তাহলে স্থির থাকে, আমরা এটা বলতে পারি তাহলে পরিবাহীর রোধ পরিবাহীর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হবে। পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি পার্টটা আমরা এইভাবে লিখি যে ভাগ আকারে, হ্যাঁ, যেমন রো 1 উপরে বাই এ, মানে কি এটা হচ্ছে কি নিচে থাকবে, এটা নিচে মানে কি ভাগ আকারেই তো থাকবে। সো এটা বুঝাইছে। তাহলে আমরা যদি এবার এটাকে একটা 1 নং দেই, এটাকে 2 নং দেই, তাহলে আমরা কি 1 এবং 2 নং সমন্বয় করে বা একত্র করি, তাহলে আমরা কি পাই দেখি। তো আমরা লিখি যে 1 নং ও 2 নং একত্র করে পাই। তাহলে 1 নং 2 নং সমান একত্র করে কি পাবো? প্রপোর্শনাল L ইনটু 1/a, এটা পাবো না? দেখো এখানে এখানেও আছে আর আছে, তাহলে এটা ডাবল করে লেখার কোনো দরকার নেই। তার মানে কি এই আর সমানুপাতিক এই L, তাহলে এই আর সমানুপাতিক হচ্ছে 1/a, তাহলে আমরা এই দুটো একসাথে করে লিখতে পারি। এখন আমরা একটু জাস্ট ক্যালকুলেশন করি। যেমন এটা কি নিচে কিছু নেই, মানে কি 1 আছে, এই Lটা কি উপরের 1 এর সাথে গুণ হবে, তাহলে L দ্বারা, তাহলে পরবর্তী লাইনটা হবে R প্রপোর্শনাল হচ্ছে L/a, এটা হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা সূত্রের প্রতিপাদন একদম খুবই নিকটে। এখন এই যে তুমি সবসময় মনে রাখবে এই সমানুপাতিক চিহ্ন ওঠানোর জন্য একটা ধ্রুবক ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? একটা ধ্রুবক। কোনো জায়গায় কে ব্যবহার করি, কোনো জায়গায় আর ব্যবহার করি, কোনো জায়গায় রো ব্যবহার করি, মানে বিভিন্ন এক একটা জায়গায় বা আপেক্ষিক রোধ ব্যবহার করি, বিভিন্ন জায়গায় এক একটা এই যে সমানুপাতিক ওঠানোর জন্য একটা ধ্রুবক ব্যবহার করি। সো এখানে আমি একটা ধ্রুবক ব্যবহার করবো, সেটার নাম হচ্ছে আপেক্ষিক রোধ। সেটার নাম কি? আপেক্ষিক রোধ। আচ্ছা, আর সমান সমান এই যে আমরা সমানুপাতিকটা উঠেছি এই জন্য এইটা, আর এখানে একটা রোধ, এই যে আপেক্ষিক রোধ, এইটা ব্যবহার করছি, ঠিক আছে? তাহলে এখন দেখো এই সূত্র প্রতিপাদন হয়ে গেছে না? এখন দেখো তোমার হয়তোবা এখানে মনে হইতেছে না এত ছোট করে, হয়তোবা এটা 3 মার্কে তোমার আসতে পারে, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে 8 মার্কে আসতে পারে। হ্যাঁ, যদি ভাগ্য ভালো থাকে 3 মার্কে বেশিরভাগে আসে। সো দেখো এখানে কিছু কথা আছে, যখন এই যে তাপমাত্রা, পরিবাহীর প্রস্থচ্ছেদ এবং উপাদান যদি স্থির থাকে তাহলে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। আর কি দৈর্ঘ্য, তাপমাত্রা এবং উপাদান যদি স্থির বা একই থাকে তখন পরিবাহীর রোধ ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি হবে? ব্যস্তানুপাতিক হবে। জাস্ট আমরা দুইটা সূত্র সমন্বয় করব, দুইটা সমীকরণ পাইব, সমীকরণ সমন্বয় করে এটা পাবো। এখন এখানে আমরা জানি কি যে আর মানে কি রোধ, আমরা প্রথম চ্যাপ্টারে আলোচনা করছি যে আর কিসের একক বা কিভাবে প্রকাশ করি। হ্যাঁ, এল হচ্ছে দৈর্ঘ্য, আর এখানে নতুন একটা শিখলাম যে রোধ, এটার নাম হচ্ছে আপেক্ষিক রোধ। এই যে এই চিহ্নটার নাম হচ্ছে আপেক্ষিক রোধ। এটার নাম হচ্ছে আপেক্ষিক।
ওকে, সো এইটা একটু নতুন। আর আমরা জানি এ হচ্ছে প্রস্থদের ক্ষেত্রফল, আর হচ্ছে পরিবাহীর রোধ, এল হচ্ছে দৈর্ঘ্য, টি হচ্ছে কি তাপমাত্রা, পি হচ্ছে উপাদান। হ্যাঁ, আর কি, আর তো কিছু নাই। আর নতুন একটা শব্দ, নতুন একটা প্রতীক শিখলাম, সেটার নাম হচ্ছে আপেক্ষিক রোধ। ওকে, আচ্ছা, এখন এই অধ্যায়ে আমার আর দেখা মতে কিছুই নাই, আছে কিছু অঙ্ক। সো আমরা এখন অঙ্কতে চলে যাই। এখন অঙ্ক চলে যাওয়ার আগে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি তো এই বইটা পুরনো, জাস্ট এই বইটার মতো নাও হইতে পারে, জাস্ট মানটা একটু ব্যতিক্রম হইতে পারে। তোমারটায় হয়তো বা 5 আছে, আমারটায় 2 আছে, এরকমও হইতে পারে। যদি তোমাদের সমস্যা হয় এরপর এই ভিডিওটা দেখার পর ম্যাথগুলোতে যদি সমস্যা হয় আমাকে আবার বলবা, দরকার হয় আমি নতুন বই নিয়ে আইসা তোমাদের এই ক্লাসটা করবো। তো আমার থেকে যেই বইটা আছে, আমি যেই বইটা পড়ছি ওই বইটা এখনো আছে, আমি ওই বই থেকে অনুসারে পড়ানোর ট্রাই করতেছি। ওকে, তো এই অধ্যায় এই সূত্রটা প্রতিপাদনের পর আছে এই সূত্র দিয়ে অঙ্ক। তো আমরা এরপর অঙ্কতে চলে যাই। আচ্ছা, আমরা ওই ওহমের সূত্রটা যদি আমরা পড়ে থাকি আর যদি না বিস্তারিত জানি, তাহলে আমরা একটু ওহমের সূত্রটা কিভাবে প্রতিপাদন করছি আমরা দেখে আসি। এখন ওই ওহমস দিয়েই আমরা কিছু অঙ্ক সমাধান করব। তো আমরা চলে আসি অঙ্কটাতে, কি বলছে 0.067 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট। আচ্ছা, ওহম, তাহলে আমরা জাস্ট সাইড নোট করি যে আর এর মানটা কত আছে এখানে, 0.067 ওহম। ওকে, তারপর আছে রেজিস্ট্যান্স বিশিষ্ট 30 মিটার দীর্ঘ। তার মানে কি এখানে এল এর মান কত, 30 মিটার। তার মানে কি এল ইকুয়াল হচ্ছে কি 30 মিটার। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত কথাটা জাস্ট লিখছি, একটি অ্যালুমিনিয়াম কেবলের প্রস্থের ক্ষেত্রফল কত হবে। একটা অ্যালুমিনিয়ামের কেবলের প্রস্থের ক্ষেত্রফলটা কত হবে, তার মানে কি জানতে চাইছে এখানে আমার এ ইকুয়াল হোয়াট, মানে কি এ ইকুয়াল কত, আমরা সেটা বের করতে হবে। যদি আবার অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ যদি 2.84 ইনটু 10 ইনভার্স মাইনাস 8 ওহম মিটার হয়। ওকে, তার মানে কি হচ্ছে আপেক্ষিক রোধ হচ্ছে কি 2.84 ইনটু 10 ইনভার্স মাইনাস 8 ওহম মিটার। ওকে, আরেকটু কথা বলি, যে এখন যদি আমার এখানে বলতো আপেক্ষিক, এখানে বলতো যে প্রস্থের কত হবে, জাস্ট এখানে ফুল স্টপ রাখতো, এখানে এইটুক কথা বলতো না। যদি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ 2.84 ইনটু 10 ইনভার্স 8 হইতো, যদি এই কথা না বলতো, তোমার মনে করতে হবে যে এখানে অ্যালুমিনিয়ামের কেবলের কথা বলছে। তো অ্যালুমিনিয়ামের কেবলের প্রস্থের বের করতে হলে তোমার কি লাগবে, আপেক্ষিক রোধটা লাগবে। কিন্তু আপেক্ষিক রোধ কিন্তু একটা ফিক্স দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটা, তামার ক্ষেত্রে একটা, আরো বিভিন্ন। তোমরা যদি ফেজ একটু রিটার্ন যাও, পিছনে যাও, তোমরা পাবা এরকম একটা চক আছে যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ, তামার আপেক্ষিক রোধ, লোহার আপেক্ষিক রোধ, এগুলো দেওয়া আছে। তো ওই কয়েকটা তুমি বেশিরভাগ অ্যালুমিনিয়ামেরটা আর তামারটা একটু মুখস্থ রাখতে হবে তোমাদের। কজ এখানে যদি এই যে মানটা দেওয়া না থাকতো, তাহলে আমাদের ওই মানটাই বসাইতে হইতো। এখন আমাদের কি বলছে এ, তাহলে এ বের করা প্রস্থছেদ, আমরা সূত্রটা ব্যবহার করে যদি প্রস্থছেদ বের করতে হয়, আমাদের কি কি মান আছে আর সূত্রটা কি জাস্ট লিখি। আর ইকুয়াল আমরা কি জানি, রো এল বাই এ। এখন এখানে সবগুলো মান আছে, রোর মান জানো, এল এর মান জানো, আর এর মান জানো। এখন তুমি কি সূত্রটা ব্যবহার করবা, এর মানটা ব্যবহার করবা। তো এখানে দেখো আমি জাস্ট এখানে এটা এখানে নিয়ে আসো, এটা এখানে নিয়ে আসো, তাহলে তো হয়ে যায়, তাই না? তো এই আর গুণ করলে বা আর বসায় দিলে তো হয়। যেমন এ ইকুয়াল তখন হয়ে যাবে সূত্রটা রো এল বাই এ। এখন তুমি রোর মান কত জানো, 2.84 ইনটু 10 ইনভার্স মাইনাস 8। আর রো এল এর মান জানো কত, এল এর মান হচ্ছে তোমার 30, আর রেজিস্ট্যান্স 0.067। জাস্ট ক্যালকুলেশন করো, তুমি যদি ক্যালকুলেশন করো কি পাবা দেখি আমরা, 2 ইনটু 8 পুরো 84 ইনটু 10 ইনভার্স মাইনাস 8 গুণ 30 ভাগ 0.067। তাহলে আমরা পাই অনেক, যদি এই ক্যালকুলেশন যাদের থাকে অনেক ছোট একটা মান পাই। আমরা সায়েন্টিফিক মানে নিয়ে যেতে পারি, এই যে এই মোডে চাপ দিয়ে আমরা অনেকবার ক্লিক করার পর দেখবা ফিক্সড চার্জ নরমাল মান আছে, তাহলে 2 আমরা 2 পর্যন্ত লিখব, তাহলে পাবো 1.27 ইনটু
10 ইনভার্স -5। যদি আবার দেখো এখানে 10 ইনভার্স যদি 6 হয় তাহলে এই গড়টা হবে, যদি 7 হয় তাহলে এই গড়টা, এরকম করে জাস্ট এই পাওয়ারটা আকারে বাড়তে থাকবে, ঠিক আছে। তুমি যদি এখানে 6 বসাইতে দাও, যেমন এই যে বইয়ের ভিতরে আছে কি 10 ইনভার্স 6 আছে, তারপর তারা কি দিছে 12 দিছে, এখানে দশমিকটা দিছে, তাই না। তো এখানে যখন 6 হইব তখন এখানে কি হবে 12 দিতে পারবো, যখন 5 হইছে তখন এই মানটাই আমরা রাখবো। তো এই মানটা যে করলে ভুল হবে এরকমটা না। তো এই যে ক্ষেত্রফলের একক কি আমরা বলি, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ, আর এটা কিসে আছে মিটারে, তার মানে কি আমরা বলতে পারি কি বর্গ মিটার, তাই না। ক্ষেত্রফলের একক কি বর্গ মিটার। সো এই অঙ্কটা আমি জাস্ট আবার একটু বুঝিয়ে দিতেছি। যেমন এখানে দেওয়া আছে যে রেজিস্ট্যান্সের মানটা দেওয়া আছে 0.067 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট, দেওয়া আছে 30 মিটার, এল এর মান 30, একটি অ্যালুমিনিয়াম কেবলের প্রস্থের ক্ষেত্রফল কত, এবং যদি অ্যালুমিনিয়ামের প্রস্থের আপেক্ষিক রোধটা দেওয়া থাকে। তো এগুলো দেওয়া আছে, জাস্ট আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, হ্যাঁ, অ্যাপ্লাই করে এর মানটা বের করে দিব, জাস্ট ক্যালকুলেশন। ওকে, এরপরও মনে হয় না আমার কারো সমস্যা থাকবে, আর তোমাদের যদি সমস্যা থাকে অবশ্যই আমি আছি। সো এখন আরেকটা অঙ্ক করবো, যেমন দেওয়া আছে একটি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ, তার মানে কি দেওয়া আছে আপেক্ষিক রোধ, রোর মানটা দেওয়া আছে, আপেক্ষিক রোধ হচ্ছে 2.84 ইনটু 10 ইনভার্স -8 ওহম মিটার। আর তবে 0.142 মিটার রোধ বিশিষ্ট, রোধের মান কত, আর এর মান কত 0.142 ওহম, তাই না। 10 মিটার দীর্ঘ, এল ইকুয়াল আছে কি 10 মিটার, তাহলে কি ক্ষেত্রফল প্রস্থের ক্ষেত্রফল এই ইকুয়াল কত, সেম সূত্রটা জাস্ট আমি এখান থেকে নিলাম, মানগুলো বসাইলাম। এখন সূত্রটা আমি ইউজ করতেছি, যেমন আর ইকুয়াল হচ্ছে রো এল বাই এ, এই সূত্রটা। কিন্তু আমাদের তো এর সূত্র মুখস্থ অনেক সময় থাকে না, তো ওইটা নিয়ে প্যারা নাই, আমরা এই আর ইকুয়াল রো এল বাই এর থেকে আমি এল এর সূত্র বানাইতে পারবো, রো এর সূত্র বানাইতে পারবো, কি এর সূত্র বানাইতে পারবো, জাস্ট মানগুলো চেঞ্জ করে। তাহলে আমরা এ ইকুয়াল কি জানি রো এল বাই এ। এখন রোর মান কত 2.84 ইনটু 10 ইনভার্স -8, এল এর মান হচ্ছে 10, এরপর এর মান কত, সরি এখানে তো আর, হ্যাঁ আর এর মান কত 0.142, জাস্ট ক্যালকুলেশন করো এখন তুমি 0.84 গুণ 10 ইনভার্স -8 গুণ 10 ভাগ 0.142, তাহলে পাই যেমন 2 ইনটু 10 ইনভার্স 6, ওকে 10 ইনভার্স -6, এইটা অ্যান্সার। ওকে, আমার মনে হয় না ওই অঙ্কটা বুঝলে তোমরা এই অঙ্কটা বুঝতে পারবা একদম ইজিলি পাবে। ওকে, সো এবার আরেকটা অঙ্কতে চলে যাই আমরা। সো 4 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, আচ্ছা ব্যাসকে আমরা কি বলি ডি, তাই না। সো এখানে জাস্ট আমরা লিখি ডি করেছে 4 এম এম। আচ্ছা, তো এই মিলিমিটার তো আর রাখা যাবে না, সেটাকে কি কিসে নিয়ে আসতে হবে মিটারে। তাহলে আমরা ওই যে প্রথম চ্যাপ্টারে তোমাদের একটা খাম দিছিলাম, যে কিছু টেবিল দিছিলাম, ওইখানে কিন্তু মাইক্রা, মিলি, ন্যানো, পিকো এগুলো সবগুলোর মান আছে। তার মানে কি মিলির থেকে যখন আমি মিটারে যাব তখন 4 ইনটু 10 ইনভার্স 3, তাহলে সেটা কি হয়ে যাবে মিটার হবে। 10 ইনভার্স কি 3 কি করতে হবে গুণ করতে হবে, জাস্ট মিটার হয়ে যাবে। তো এটা হয়ে গেছে এটার কাজ। ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স যদি হয় ইকুয়াল হচ্ছে 0.9 ওহম রেজিস্ট্যান্স, তারটির দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য মানে কি এল কত হবে, এল কত হবে যদি তামার তারের আপেক্ষিক রোধ কত আছে এখানে, আর ইকুয়াল হচ্ছে কি 0.0175 মাইক্রা মিটার ওহম। আচ্ছা, আপেক্ষিক রোধ কি শুধু মাইক্রাতে থাকা যাবে? আচ্ছা, তখন ওই যে মিলি, ন্যানো, পিকো এগুলো যখন পড়বা তখন মাইক্রো পড়বা। মাইক্রার থেকে তোমার মিটারে আনতে হইলে কি করতে হবে 10 ইনভার্স -6 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই মানটাকে যদি 10 ইনভার্স 6 দ্বারা গুণ করো তাহলে সেটাকে ওহম মিটারে পাবা। তো এখন আমার শেষ, এখন আমার কি করতে হবে দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, আমি জাস্ট একটু সূত্রটাকে একটু বুঝাই, জাস্ট একটা অঙ্ক করলেই যেন পারো। আচ্ছা, আমরা মেইন সূত্র কোনটা জানি দেখো, আর ইকুয়াল হচ্ছে রো এল বাই এ।
ওকে, তারপর আমরা কি করতে পারি, আমার এল এর মান, এল এর সূত্র তো আমি আর মুখস্থ করি নাই, এল এর সূত্র আমার বের করতে হবে। তাহলে এইটা দিয়ে এটা গুণ করলে কি হবে, যেমন রো এল ইকুয়াল হচ্ছে আর এ হবে, তাই না? এখন আমার এল এর মানটা বের করতে হলে ইকুয়াল আর এ বাই রো, আর সরি রো না এল, এখানে এল হবে। হ্যাঁ, তো এই সূত্র হবে। এখন এখানে আমি কিসের মান জানি? আচ্ছা, আমি এর মানটা জানি, হ্যাঁ, তারপর আপেক্ষিক রোধটার মান জানি, তাহলে আমি কি এর মানটা জানি? জানি না। এই আসি আমরা জাস্ট এই সূত্রটাকে কিভাবে আমরা নিছি সেটা আমরা বুঝছি, তাই না? এখন এখান থেকে আমি আবার রোর মানটা বের করতে পারবো, মানে সূত্র তোমার একটাই মুখস্থ করলে হয়, আর ইকুয়াল রো এল বাই এ। তাহলে এই সূত্র থেকে তুমি রোর একটা সূত্র বানাইতে পারো, আর এর সূত্র, এর সূত্র বানাইতে পারো, ঠিক আছে? এখন এখানে জাস্ট একটা কুলু আছে যে ক্ষেত্রফলটা বের করার জন্য কি আছে, ডি এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে। আমরা আর এর সূত্র মানে ক্ষেত্রফল বের করার জন্য একটা সূত্র জানি, এই ইকুয়াল হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4, এই একটা সূত্র জানি। এখন এই যে ক্ষেত্রফলটা বের করার জন্য জাস্ট ডি এর মানটা জানা লাগবে, আর আমরা ডি এর মানটা অলরেডি জানি, জানি না? জানি। জাস্ট আমরা ডি এর মানটা যদি এখানে বসাই দেই, আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। কি পেয়ে যাব? ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখন বসাও তুমি। সো পাই এর মান তো আমরা কনস্ট্যান্ট, এটা 3.1416 গুণ ডি এর মান কত, 4 into 10 inverse minus 3 whole square by 4। এখন তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি পাবা, দেখি ক্যালকুলেশন করলে কত পাই, 0.1416 গুণ 4 into 10 inverse minus 3 whole square ভাগ 4 পাবো আমরা 1.26 into 10 inverse minus 5। আচ্ছা দেখো, অনেকের হয়তো বা এই যে বইয়ের সাথে আমার অ্যানসারটা মিল না আসতে পারে, এখানে হয়তো ওরা 6 দিছে, 6 দেওয়ার ফলে এই 12 এখানে তারা দশমিকটা দিছে, তাই না? এখানে যদি আমি 7 দেই তাহলে এই পর্যন্ত আমি নিতে পারবো। যদি আমি এখানে জাস্ট এইভাবে দেই, যেমন 126 গুণ 10 ইনভার্স 7 দেই, তাহলে এইভাবে লিখতে পারবো, এইভাবে। যদি আমি এখানে কি দেই, 6 দেই, তাহলে এখানে দশমিকটা দেব। সো এইভাবে, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার নাই। আর এইখানে এই অ্যানসারটা দিলেও হবে, ওকে, সমস্যা নাই। আচ্ছা, এখন তুমি এর মান জানো, তাহলে সূত্র জাস্ট বসাও, এল ইকুয়াল তুমি কি জানো, আর এ বাই রো। তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে 0.9 গুণ এর মান কত পাইছো, 1.26 into 10 inverse minus 5। রোর মান কত পাইছো, রোর মান পাইছো 0.0175 into 10 inverse minus 6। হ্যাঁ, এবার তুমি যদি ক্যালকুলেশন করো, তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে 0.0175 into 10 inverse minus 6 bracket close, তাহলে তুমি পাবা 6.46 into 10 inverse 2, তাই না? তুমি কি পাবা, এইটা পাবা। ও আচ্ছা, আমি এই সাইন্টিফিকেটের মানটা নিছি, এই জন্য এটা পাইছি। তুমি এটার মান পাইতে পারো, আচ্ছা, সমান সমান 676.272। এটা কি কিসের মান পাইছি আমরা, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি, মিটার, জাস্ট। ওকে, এটা আমি আবার বলি, এই যে মিলিমিটার থেকে আমার মিটারে নিতে হয়েছে, আর এখানে আপেক্ষিক রোধটা ছিল মাইক্রা ছিল, এই যে মাইক্রা থেকে আমরা ওহম মিটারে নিতে হয়েছে, এই জন্য 10 ইনভার্স 6 দ্বারা গুণ করতে হয়েছে। তারপরে কি বের করতে বলছে, দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য বের করার জন্য আমার তো এ লাগবে। এখন এর মানটা আমরা একটা সূত্র জানি, পাই ডি স্কয়ার। এখন ডি এর মানটা আমরা আবার জানি,
জাস্ট বসাইলাম, ক্যালকুলেশন করলাম, ডি এর মানটা পাইলাম, আর এর মানটা পাইলাম, এর মানটা বসাই দিলাম, ক্যালকুলেশন করলাম, এল এর মানটা পাবো। ওকে, সো এরপর আমরা আরেকটা সূত্রতে আরেকটা অঙ্কদের নিয়মে চলে যাই। সো এই অঙ্কটা হচ্ছে এখন তোমাদের বইতে নাও মিলতে পারে যে এখানে 6, বা এখানে এরকম নাও মিলতে পারে যে একটি তারের রেজিস্ট্যান্সের একটি তারের দৈর্ঘ্য রেজিস্ট্যান্স এত 6 ওহম। এখন দেখো এখানে 6 ওহম না দিয়া 7, 10, 12 যে কোনো একটা দিতে পারে। নিয়মটা শিখবা তুমি, জাস্ট এই নিয়মটা শিখবে। এরপর হচ্ছে কি একই পদার্থের অন্য একটি রেজিস্ট্যান্স, আচ্ছা আমি একটু নোট করি যে একটি তারের রেজিস্ট্যান্স, তার মানে কি R1 ইকুয়াল হচ্ছে কি 6 ওহম। ওকে, একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স, তার মানে কি R2 ইকুয়াল কত হবে যদি এই দৈর্ঘ্য প্রথমটি 3 গুণ এবং প্রস্থ হচ্ছে দ্বিগুণ হয়। তার মানে কি প্রথমটার দৈর্ঘ্য ইকুয়াল L আমরা জানি না, এটা হচ্ছে প্রথমটা। ওকে, হ্যাঁ প্রথমটা আমি 1 নাও দিলাম বা একই দিলাম, আর এরপরে ক্ষেত্রফল তাও এখানে দেওয়া নাই, কিন্তু কি বলছে যদি ওই দৈর্ঘ্যের প্রথম দিন 3 গুণ হয়, তার মানে কি L2 ইকুয়াল হবে প্রথম দৈর্ঘ্যের 3 গুণ, আর ক্ষেত্রফল হবে A2 হবে, ক্ষেত্রফল হবে 2A। এইটা বলে মানে হচ্ছে প্রথমটি 3 গুণ। এখন এখানে 3 গুণ না চায় 4 গুণ দিতে পারে, তুমি দিবা 4। কিভাবে, যদি প্রথমটার দৈর্ঘ্য বলছে 3 গুণ, আমি যদি বলি যে আমার থেকে 5 টাকা আছে আর তোমার থেকে 15 টাকা আছে, তার মানে কি আমার থেকে 3 গুণ টাকা তোমার বেশি আছে, তার মানে কি আমার টাকার সাথে আমার কত 5 টাকা, এই 5 টাকার সাথে 3 গুণ দিলে তো হয় যে 15 টাকা তোমার থেকে। সো এইটাই বলছে যে তোমার প্রথমটির থেকে দ্বিতীয়টার দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ, আর ক্ষেত্রফল হচ্ছে কয় গুণ 2 গুণ, দ্বিগুণ। এখন আমি জাস্ট দেখো এই নিয়মটার জন্য প্রথম একটা সূত্র ব্যবহার করব। প্রথম সূত্র হচ্ছে R1 হচ্ছে রো L বাই A, বা আমি L1 দিতে পারি, A1 ও দিতে পারি, আর হ্যাঁ যদি আবার নাও দেই সমস্যা নাই। ওকে, এখন এখানের মধ্যে আমি কিসের মানটা জানি, জাস্ট R1 এর মানটা জানি 6 ওহম। আমি ওইটা লিখে দেই, যেমন রো L বাই A ইকুয়াল হচ্ছে 6 ওহম। এটা 1 নং সমীকরণ দেই, একটা সমীকরণ সাজিয়ে দিলাম। এবার 2 নং আমার কি লাগবে, A2 লাগবে, A2 এর মানটা বের করব। আচ্ছা আমরা আরেকটা সূত্র এবার এই যে R1 এর বেলায় এটা লিখলাম, R2 এর বেলায় একটা লিখি। R2 ইকুয়াল হচ্ছে কি রো L2 A2। এখন আমি জাস্ট মানগুলো বসাই, আমি জানি কিন্তু এই যে রোর মানটা জানি না, বসাইলাম না। L2 এর মান কত জানি 3L, প্রথমটার কি 3 গুণ, তাহলে লিখলাম 3L, এর মান জানি কি 2A, প্রথমটার দ্বিতীয় ক্ষেত্রফলটা হচ্ছে প্রথমটার কয় গুণ 2 গুণ, জাস্ট বসাইলাম। এবার আমি একটু এই সাইডটা আমি নেই, এটাকে ছোট্ট করে 1 দেই, এই সাইডটা আমি নেই, এখানের জিনিসটা আবার রিপিট করি আমি। আচ্ছা রিপিট না কইরা এই যে 3টা আর 2টা একটা সাইডে নিয়ে আসি, উপরে 3 নিচে 2, আর এখানে থাকে কি রো L বাই A, তাই না? ওকে, এখানে যেই কথা এটা হচ্ছে নিচের সাথে এই যে আমরা করছি না এরকম, তো এটা এটার সাথে গুণ হলে 2A হয়ে যাবে, এটার সাথে গুণ করলে সেম রো 3L হয়ে যাবে। ওকে, এখন আমরা কিন্তু একটা মান জানি, বলো তো কোনটার মান? এই যে এখানে আমরা 1 1 যদি না দেই তাহলে এই মানটা জানি না। দেখো রো L বাই A, আমি এখানে 1 দেইনি, এখানেও দেইনি, ঠিক আছে, জাস্ট এটা। তো এই যে এইটার মান তুমি কত জানো 6, জাস্ট তুমি বসায় দাও 3 2 গুণ অবস্থায় আছে 6 আর 2, তাহলে R2 ইকুয়াল হচ্ছে 3 3 3 9 9 ওহম। এই অঙ্কটা হয়তো বা তোমাদের 1 নং 2 নং সমীকরণ হিসাব ভাগ আকারে দিছে, মানে বইতে আমি দেখছি, আমার বইতে সেম আকারে দেওয়া যে ভাগ আকারে দিছে, মানে 1 নং 2 নং কে ভাগ করে এমনি এমনি পাও, আবার এইভাবে সমীকরণ কিভাবে সাজাইছে। সো আমার মনে হয় এর থেকে এটা বেটার হবে। তোমার জাস্ট এখানে আমি তোমাকে বলি, এখানে হয়তো বা একটি তারের দৈর্ঘ্য রেজিস্ট্যান্স 6 জায়গায় 7 দিবে 10 দিবে, জাস্ট এখানে এই মানটা বসবে। ওকে, এবার বলছে অন্য পদার্থের রেজিস্ট্যান্স কত হবে, R2 ইকুয়াল কত হবে যদি প্রথমটির প্রথমটার দৈর্ঘ্য 3 গুণ হয়, তার মানে কি দ্বিতীয় দৈর্ঘ্যটা হবে প্রথমটার 3 গুণ, এবং ক্ষেত্রফল হবে দ্বিতীয় ক্ষেত্রফলটা হবে প্রথমটার 2 গুণ। তো প্রথমটার ক্ষেত্রফল তুমি তো জানো না, কোনো মান জানো না, তো শুধু জানো L আর A জানো, জাস্ট তো তুমি L আর A জানো, জাস্ট এইভাবে দিলাম। তো এরপর দুইটা সূত্র আমরা জানি,
জাস্ট এটার মানটা বসাই দিয়েছি। এই সূত্রটাকে তুমি মানগুলো বসাও, L2 এর মান বসাও আর A2 এর মান বসাও, বসাই দিলাম। যেই সংখ্যাগুলো আছে সেগুলো এক সাইডে রাখছি, চলকগুলো এক সাইডে রাখলাম। এখন দেখি এটার মান আমরা জানি কি 6, বসাই দিলাম, জাস্ট অঙ্কটা হয়ে গেছে। তো এই অধ্যায়তে আমার মনে হয় না আর কিছু থাকবে, জাস্ট তোমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রোধের সূত্রটা ব্যাখ্যা করা আর হচ্ছে অঙ্কগুলো করা। আর তোমাদের আরেকটা দায়িত্ব হচ্ছে আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করা আর সবাইকে বলা, কারণ আমি ভিডিওগুলো তোমাদের জন্যই বানাই। হ্যাঁ, সো তোমরা যদি একটু আমাকে স্যাক্রিফাইস করা বলতে কি একটু যদি সাহায্য করো, যে তোমার আমার এই ভিডিওগুলো তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে বলো যে না এই জায়গায় এরকম ক্লাস হয় একদমই ফ্রিতে। সো তোমাদের জন্য আমার আমার অনুরোধ তোমাদের কাছে এইটুকু থাকবে। আর যদি কোনো সমস্যা হয় এই সবটা নিয়ে আমাদের পেজে মেসেজ করো, যতটুকু সম্ভব আমরা সলভ করে দিব। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।